কে বলেছে নিরামিষে ডিম হয় না? একবার এইভাবে নিরামিষ ডিম বানিয়েই দেখো না, এমনি ডিমের স্বাদকেও হার মানাবে। নিরামিষ সবসময় আমরা ভাবি কতই না বোরিং, তবে এইভাবে বানালে কিন্তু এত স্বাদ হয় খেতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব ছানার কোফতা রেসিপি, তবে একদম আমার স্টাইলে, যেটা একদম নিরামিষ ডিমের মতোই দেখতে। তবে আমার যেন মনে হয় এইটা এমনি ডিমের থেকেও অনেক বেশি স্বাদ হয়, আর খেয়েও না ভীষণ তৃপ্তি পাওয়া যায়। তো নিরামিষে যারা একটু ভালো কিছু খুঁজছো, আর নিরামিষ ছাড়াও যারা ভালো কিছু খুঁজছো, তাদের জন্য আজকে একদম পারফেক্ট ছানার কোফতা রেসিপি শেয়ার করব, যেটা হবে ভীষণ রাজকীয় স্বাদের। প্রথমে আগে বলে দিই, আমার এখানে আজকে কারেন্ট নেই, গত 2 দিন হলো, সেই জন্য সমস্ত বাটা মশলা শিলনোড়াতেই করতে হয়েছে। তোমাদের মিক্সিতে থাকলে আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে বেটে রাখবে। আর তারপর কাজু বাদাম 10-12টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমরা ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমাদের গ্রেভির জন্য আগে থেকে রেডি করে নিচ্ছি। আর ছানাটা টাটকাই বানিয়েছিলাম, তোমরা এমনি বাজারে কেনা যে প্যাকেটের পনির হয় সেটাও কিন্তু ইউজ করতে পারো। এখানে আমি 1 লিটার দুধের ছানা ইউজ করছি, যেটা মোটামুটি 300 গ্রাম মতো ছানা হয়েছিল। দুধটা ভালো মতো ফুটিয়ে নিয়ে আমি ছানা কাটা পাউডার দিয়ে ছানাটা বানাই, আর এই ছানা দিয়েই আমি পনিরও বানাই। এটা ইনস্ট্যান্ট ইউজ করছি বলে আমি ছানা বলছি ঠিকই, তবে এটাই আমি একদিন ফ্রিজে রাখার পর পনির হিসাবে ইউজ করি। ফ্রিজে রাখলে পনিরটা ভীষণ শক্ত হয়ে যায়, তো আমাদের কাটতে কোনো অসুবিধা হয় না। আমি কোনো রকম সুতির কাপড় ইউজ করি না, এরকম একটা ছান্তার মাধ্যমেই ছানাটা ছেঁকে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিই। খুব সুন্দর টাইট পনির তৈরি হয়। ছানার কোফতা মানে নিরামিষ ডিমের যে কোফতাটা বানাবো, তার জন্য ডিমের যে হলুদ অংশটা বানাবো, সেটার জন্যই কিন্তু আমাদের এই ছোট্ট প্রিপারেশন। দেখো, এখানে আমি কাজু বাদাম, কিশমিশ আর একটু পেস্তা বাদাম ভালো মতো ছোট্ট ছোট টুকরো করে নিয়েছি। টমেটোটা ভালো মতো পেস্ট করে নিলেও হবে, বা ছোট টুকরো করে নিতে পারো। আগেই বলেছি কারেন্ট নেই, তো সেই জন্য আমি টমেটোর খোসাটা যেহেতু গলতে চাই না, আমি এইভাবেই ঘষে ঘষে টমেটোর পাল্পটা বের করে নিই। খুব সহজেই টমেটোর পাল্পটা বেরিয়ে যায়। আলুটা 1টা সিটি দিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু ইউজ করছি। যতটা ছানা নেবে ততটাই আলু নেবে। আলুটাকে গরম অবস্থাতেই ভালো করে কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নেবে, কারণ ঠান্ডা হলে কিন্তু আলু গলতে চায় না। গুঁড়ো মশলার মধ্যে আদা বাটার সাথেই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ ভালো মতো মিশিয়ে গ্রেভির জন্য আলাদা করে রেখে দিলাম। আর ওইদিকে কাজু বাদাম পেস্ট তো আমাদের রেডি আছে। কাজু বাদাম ইউজ করতে না চাইলে চাল মগজ বা পোস্ত বাটা অথবা তিল বাটাও ইউজ করতে পারো। ছানাটা দেখো, আমি কিন্তু খুব বেশি জল ঝরাইনি, একটু নরম পাকেরেই রেখেছিলাম। এইটার সাথে এবার সামান্য একটু জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মেখে নেব। এর মধ্যে আর কোনো ফ্লেভার আমরা যোগ করছি না, মানে কোনো মশলা যোগ করছি না। যতটা ছানা আছে ঠিক তার একটু বেশি হয়তো আলু হবে, সেই আলু দিয়ে এবার সম্পূর্ণ ছানার আলুটাকে ভালো মতো করে মেখে নিতে হবে যতক্ষণ না স্মুথ হচ্ছে। এইটা দেখো অনেকটাই নরম, আর ছানার বলগুলো যাতে ফেটে না যায় সেই জন্য আমি এখানে 3 চামচের ছোটো চামচের 3 চামচ চালের গুঁড়ো দিয়েছি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মেখে নিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার জন্য দেখবে ছানাটা বেশ শুকিয়ে আসবে, কোনো অসুবিধা হবে না। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে বলে এই অল্প 1/2 চামচ মতো চিনি যোগ করেছি। আবারও 5-7 মিনিট মেখে নেওয়ার পর কিছুটা অংশ আলাদা করে রাখলাম। এটা দিয়ে ডিমের সেই হলুদ অংশটা বানাবো। তার জন্য যে বাদামগুলো রেখেছিলাম সেইটা, তার সাথে হলুদ আর 2 চামচ মতো গোলাপ জল দিয়ে ভালো করে মেখে রেখেছি। এইবার সেখান থেকেই ডিমের যে হলুদ অংশগুলো সেটা বানিয়ে নেব এক এক করে। এখানে খুব বেশি কিন্তু ছানার ডিমের অংশগুলো, মানে ভেতরে হলুদের অংশটা বড় করবে না। ডিমের কুসুমে যেরকম সাইজ হয় ঠিক তেমনি করেই করবে। এই কাজু বাদাম কিশমিশগুলো দেওয়ার জন্য এত সুন্দর খেতে লাগে, আর বিশেষ করে গোলাপ জলের সেন্টটা তো খুব ভালো আসে। এবার দেখো, যেমন করে আমি দেখাচ্ছি, সাদা অংশটা নিয়ে তার মধ্যে ভেতরে হলুদ অংশটার পুর ভরে এরকম ডিমের শেপ দিয়ে নেব। আমি একটু লম্বাটে করে ডিমের মতো করেই বানিয়েছিলাম। এত সুন্দর লাগে খেতে না। এই কোফতাগুলো কিন্তু গ্রেভির মধ্যে দিতে হয় না, পরে তোমাদের সাথে প্রসেসটা শেয়ার করছি। তার আগে চলো কোফতাগুলো ভেজে নিই। যেহেতু কোফতাগুলো খুব সফট হয়, তাই চামচ দিয়ে উল্টানোর চেষ্টা করবে। আর হ্যাঁ, এক সাইডটা লাল হয়ে আসলেই হালকা করে চামচ দিয়ে উল্টাবে,
নয়তো না কোফতার কাটা নরম হয় তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে তেলের মধ্যে ফেটে যাবে না। দেখো কোফতাগুলো লাল লাল করে এরকম করেই ভেজে তুলে রাখতে হবে। তেলের টেম্পারেচারটা লো রাখবে না, মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখবে। লো রাখলে কিন্তু তেল প্রচুর টেনে নেবে, সেই জন্য আর কোফতাগুলো ভাজতেও দেরি হবে। সেই জন্য এরকম মিডিয়াম টু লো রেখেই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবে, কোনো কোফতা ফেটে যাবে না। এরকম চামচের সাহায্যে উল্টে পাল্টে যতক্ষণ না নিজের পছন্দ মতো কালার আনছো ততক্ষণ ভেজে নেবে। প্রতিটা কোফতা আমি ভেজে নিয়েছি, আর একটা হলুদ অংশ বেঁচে গেছিলো, সেই জন্য ওটাকেও আলাদা করে ভেজে নিয়েছি। এইবার আমরা কোফতার গ্রেভিটা বানাবো। গ্রেভির জন্য সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ, দারচিনি, তার সাথে লবঙ্গ আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি সাদা জিরা ফোড়ন আর 4-5টা মতো কাঁচা লঙ্কা। সব কিছু একটু ফুটে উঠলেই গুলানো মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না তেল আলাদা হচ্ছে। এটা করতে মোটামুটি 5-7 মিনিট লাগে, কারণ মশলার আর তার সাথে যেহেতু আদাও দেওয়া আছে তো কাঁচা গন্ধটা আমাদের কিন্তু মেটাতেই হয়। এরপর টমেটো বাটা আর তার সাথে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে এই মশলাটাকেও বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটার কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা ভালো মতো শুকিয়ে এসে তেলটা ছাড়লেই আমরা কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। আগেও বলেছি কাজু বাদাম না দিতে চাইলেও সিম্পল এইভাবেও বানাতে পারো, তবে কাজু বাদাম না দিলে যদি তোমরা তিল বাটা অথবা পোস্ত অথবা চালমগজ বাটা দাও খুব সুন্দর খেতে হয়। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। বাদাম দেওয়ার জন্য আমাদের মশলাটাকে কিন্তু ভালো মতো কষাতে হবে। দেখবে একদম ছাড়া ছাড়া হয়ে আসছে বাদামটা, মানে কাজু বাদামের পেস্ট যোগ করে দেওয়ার পর মশলাটা, তাহলে বুঝবে পারফেক্ট আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। একটু দুধের সর দিতে পারো এর মধ্যে, খুব সুন্দর ফ্লেভার আসে আর খেতেও অপূর্ব লাগে। তোমরা দুধের সর না দিতে চাইলে এমনি ক্রিম দিতে পারো বা পুরোপুরি অ্যাভয়েডও করতে পারো। মশলাটা কষাতে কিন্তু প্রায় 20 মিনিট লেগে যায়। আমি প্রায় 20 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। যখন বাদামটা ছাড়া ছাড়া চলে আসবে ঠিক এইরকম যেমনটা দেখতে পাচ্ছ, তখন পরিমাণ মতো জল দিয়ে আবারও 10 মিনিট ফুটিয়ে গ্রেভিটা আমরা নামিয়ে রাখবো। অবশ্যই নামানোর আগে ঘি আর গরম মশলা তো দিতেই হয়। কোফতার সাথে কিন্তু আমরা গ্রেভিটা মিলিয়ে দেব না, গ্রেভিটা আমরা আলাদাই রাখবো আর কোফতাটাকে আলাদা রাখবো। কারণ তোমরা যখনই কোফতাটা গ্রেভির মধ্যে দেবে কোফতাটা কিন্তু ভীষণ সফট, ভেঙে যেতে পারে অথবা গ্রেভি টেনে পুরো খারাপ করে দিতে পারে। সেজন্য কোফতাটা আমরা আলাদাই পরিবেশন করব। চাইলে এরকম মাঝখান থেকে কেটে ডিমের মতো সাজিয়ে পরিবেশন করতে পারো, বা এমনি উপর থেকে গ্রেভি দিয়ে সার্ভ করতে পারো। কোফতাগুলো ভীষণ সফট হওয়ার কারণে গ্রেভি দিয়ে মেখে খেতে অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে দেখো এই নিরামিষ ডিমের কোফতা কারি, খুব ভালো লাগবে খেতে। বাড়িতে গেস্ট আসলে যদি এরকম কিছু বানিয়ে দাও তারা তো খুশি হবেই, তার সাথে বাড়ির লোকজনও খুশি হবে। এমনি দিনেও কিন্তু দারুণ লাগে খেতে। আমরা তো নিরামিষে প্রায়শই খেয়ে থাকি, আর রাতে রুটি দিয়েও ভালো লাগবে। এইভাবে একবার নিরামিষ ডিমের কোফতা কারি বানিয়ে অবশ্যই আমার সাথে ছবি শেয়ার করতে ভুলো না। আমি সিম্পলি ভাতের সাথেই পরিবেশন করেছি, চাইলে ফ্রাইড রাইস অথবা ছানার পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। কেমন লাগলো আজকের এই নিরামিষ ডিমের রেসিপি অবশ্যই জানিয়ে কিন্তু। আর হ্যাঁ, যারা যারা এইভাবে কোফতা বানিয়েছো ছবি কিন্তু শেয়ার করতেই হবে।